আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি। মূলত গতির এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের না জানলেই নয়, যে বিষয়গুলো তোমরা না জানলে কোনো গাণিতিক সমস্যায় সঠিকভাবে সমাধান করতে পারবে না, এবং পদার্থের স্বাভাবিক মৌলিক বিষয়গুলো তোমরা বুঝতে পারবে না। সেই বিষয়গুলো তোমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে এবং বুঝতে হবে কি থেকে কি হয়েছে, কিভাবে হলো, যার জন্য আমরা পরবর্তী বৃহৎ সমস্যাগুলো সলভ করতে পারবো। তো দেখি আমরা আজকে কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা আজকে রাশি নিয়ে কথা বলবো, মৌলিক রাশি নিয়ে কথা বলবো, লব্ধ রাশি নিয়ে কথা বলবো, বেগ নিয়ে কথা বলবো, সরণ নিয়ে কথা বলবো, ত্বরণ নিয়ে কথা বলবো এবং বল নিয়ে কথা বলবো। তারপর চেষ্টা করব ত্বরণ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করার জন্য, চেষ্টা করব বল একটি লব্ধ রাশি ব্যাখ্যা করার জন্য। তো আমরা এখন শুরু করি। রাশি রাশি কি এই জিনিসটা আমাদের প্রথম বুঝতে হবে। রাশি জিনিসটা কি? মূলত রাশি, আচ্ছা, আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি এই কাজের মধ্যে কি রাশি আছে? তোমরা কি কখনো চিন্তা করছো আমরা যে কাজগুলো করি এগুলোর মধ্যে রাশি জিনিসটা কোথায় থাকে? মূলত রাশি কি? রাশি হলো আমরা যা কিছু পরিমাপ করি, মূলত ওই পরিমাপটা হলোই রাশি। দেখছো, আমরা কি কখনো চিন্তা করছি আমরা যে জিনিসটা পরিমাপ করলাম এটাই রাশি? অথচ গতি প্রথম অধ্যায়ে রাশি নিয়ে কথা। তাহলে রাশি জিনিসটা কি? আমরা যা কিছু পরিমাপ করি তাই হলো রাশি। ধরো আমাদের স্বাভাবিক শরীরের তাপমাত্রা কত? নিশ্চয়ই 98.4 ডিগ্রি ফারেনহাইট। আমি বললাম তোমার শরীরের তাপমাত্রা কত, তুমি নির্দ্বিধায় বলে দিলে আমার শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। মূলত এটি হলো একটা রাশি। তাহলে আমরা পরিমাপ করতে পারছি আমাদের শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে কি এটা? এটা রাশি। তা আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাই রাশি। এখন যদি বলি আমার অনেক সুখ অথবা আমার অনেক আনন্দ অথবা আমার অনেক কষ্ট, দেখো তো সুখ কি পরিমাপ করা যায়? আনন্দ কি পরিমাপ করা যায়? কষ্ট কি পরিমাপ করা যায়? নিশ্চয়ই না, অনুভব করা যায়। সুতরাং এগুলো কোনো অবস্থাতেই রাশি নয়। সো রাশি কি? আমরা এই বিশ্বজগতে যা কিছু পরিমাপ করতে পারি তাই হলো রাশি। তো আমরা রাশি সম্পর্কে বুঝলাম। এখন আমরা দেখি মৌলিক রাশি কি। দেখো, মৌলিক রাশি মূলত মৌলিক রাশির সংজ্ঞাটা কি এটাকে তোমাদের বুঝতে হবে। এই বিশ্বজগতে যা কিছু স্বাধীন, যা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না বরঞ্চ অন্য সকল কিছু তার উপর নির্ভর করে, তাকে মৌলিক রাশি বলে। তো কি বললাম? এই বিশ্বজগতে যারা স্বাধীন বা নিরপেক্ষ, যারা অন্য কিছুর উপর নির্ভর করে না বরঞ্চ অন্য সকল কিছু তাদের উপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি সময়, আমি বলতে পারি সরণ, আমি বলতে পারি ভর। তো আসো দেখি এগুলো কেন মৌলিক রাশি, কি জন্য মৌলিক রাশি। আমি বললেই হলো তুমি মেনে নেবা এগুলো মৌলিক রাশি? আমার বাস্তবসম্মত উদাহরণ দিতে হবে। চলো আমরা উদাহরণ দিই। আমার সংজ্ঞাটা কি? মৌলিক রাশি যারা স্বাধীন নিরপেক্ষ, যারা অন্য কিছুর উপর নির্ভর করে না। তো দেখি তো সময় স্বাধীন আর নিরপেক্ষ কিনা। আচ্ছা দেখো, সময়, আমি তোমাকে জিজ্ঞেস করলাম কটা বাজে, তুমি উত্তর দিলে 8টা অথবা 10টা অথবা 10টা 30। সো
তুমি যে উত্তর দিলা 8টা 10টা 10টা 30, তুমি কি এভাবে উত্তর দিয়েছ যে এখন ঘড়ির কাঁটা 12টা, এদিক দিকে ঘুরে ঘুরে কত মিটার অ্যাঙ্গেলে গিয়ে কোথায় এসে পৌঁছেছে, সুতরাং এর বেগ কত হয়েছে, বেগ কতর পরিবর্তে সময় কত হতে পারে, এরকম কি কোনো চিন্তা করেছ? নিশ্চয়ই না। আমরা কোনো কিছু চিন্তা ছাড়াই আমরা কোনো কিছু পরিমাপ ছাড়াই যা কিছু নির্দ্বিধায় বলে দিতে পারি এখন এখন সময় এতটা, সুতরাং সময় স্বাধীন, সে নিরপেক্ষ, সে কারো উপর নির্ভর করতেছে না সরাসরি। তার একটা নিজস্ব গতি আছে, তার একটা নির্দিষ্ট পরিমাপ আছে, যা সে একা একাই নির্দিষ্ট একটা সার্কেল হয়ে ঘুরছে একা একাই, তার উপর কারো বল প্রয়োগ করার প্রয়োজন হচ্ছে না, সে একা একাই একটা মান বের করছে, যার ধরুন আমরা বলতে পারি এখন 8টা বাজে, 10টা বাজে, 10টা 30 বাজে ইত্যাদি। সো সময় স্বাধীন, সে নিরপেক্ষ, সে কারো মোকাবেক কিনা, সে কারোর উপর নির্ভর করতেছে না, সে স্বাধীন, সে নিরপেক্ষ। যে স্বাধীন নিরপেক্ষ সে কারো উপর নির্ভর করে না, বরং অন্য সকল কিছু তার উপর নির্ভর করে, তাকেই মৌলিক রাশি বলে। তার সময় একটা মৌলিক রাশি, নির্দ্বিধায়, কারণ সে কারো উপর নির্ভর করতেছে না, সে সময় যে হচ্ছে সে কারো উপর নির্ভর করা হচ্ছে না, সুতরাং সময় একটি মৌলিক রাশি। তো চলো দেখি তো স্মরণ কীভাবে মৌলিক রাশি হয়। মূলত স্মরণের সংজ্ঞাটা কি? স্মরণের সংজ্ঞাটা হলো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিমাণকে স্মরণ বলে। নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিমাণকে স্মরণ বলে। স্মরণের সংজ্ঞাটা কি? নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিমাণকে স্মরণ বলে। এটা একটা রাস্তা। ধরো এ অবস্থান থেকে বি অবস্থান, এ অবস্থান থেকে বি অবস্থানে এই গাড়িটা যেতে সময় লাগবে 20 সেকেন্ড। ধরো এটা দূরত্ব হলো, এ অবস্থান থেকে বি অবস্থানের দূরত্ব হলো 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার, এর দূরত্ব হলো 5 মিটার। আচ্ছা, এই গাড়িটি এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছতে সময় লাগবে 20 সেকেন্ড এবং এর দূরত্ব হলো 5 মিটার। আচ্ছা, এই যে গাড়িটি যে এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছিল, সে কিভাবে পৌঁছলো? একটা নির্দিষ্ট দিকে পৌঁছলো। আচ্ছা, নির্দিষ্ট দিকে পৌঁছানোর পর গাড়িটা এখানে পৌঁছানোর পর সে কি করলো? সে কতটুক দূরে গেল? 5 মিটার দূরে গেল। এই যে দূরত্বটা, মূলত এই দূরত্বটাই হলো স্মরণ। মানে অর্থাৎ যে কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থানে গেলে সে একটা দূরত্ব অতিক্রম করবে। এই দূরত্বটা কারো উপর নির্ভরশীল নয়, এই দূরত্বটা সে নিজেই হয়। ধরো তুমি এক স্থান থেকে অন্য স্থানে গেলা, এক স্থান থেকে অন্য স্থান যাওয়া মানে একটা দূরত্ব অতিক্রম করলা। মূলত এই দূরত্বটা এক ধরনের স্মরণ। আমি কেন বললাম এক ধরনের স্মরণ? তুমি যদি সোজা পথে যাও তাহলে হবে স্মরণ, তুমি যদি আঁকা বাঁকা পথে যাও তাহলে হবে কি? এটা দূরত্ব। আমি তোমাদেরকে বললাম কোনো বস্তু যদি নির্দিষ্ট দিকে এক স্থান থেকে অন্য স্থানে যায়, অর্থাৎ নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে তাকে স্মরণ বলে। স্মরণটা কেন আমি বললাম? স্মরণটা হলো এই নির্দিষ্ট দিকের জন্য। আমি যদি না নির্দিষ্ট দিকটা উল্লেখ না করতাম, বস্তুর অবস্থানের পরিমাণকে, তাহলে বলতাম দূরত্ব। তাকে দূরত্ব বলে, বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। এই অবস্থানের পরিবর্তনটা নির্দিষ্ট দিক না হয়েও আঁকা বাঁকা পথেও হতে পারতো। এই জন্যই যার কোনো নির্দিষ্ট দিক নাই সে সোজাও যেতে পারে, আঁকা বাঁকা পথেও যেতে পারে, তাহলে তাকে বলে দূরত্ব। যে নির্দিষ্ট দিকে যাবে তাহলে তাকে বলবে স্মরণ। দুটোর মাত্রায় এল, স্মরণের মাত্রাও এল, দূরত্বের মাত্রাও এল।
তাদের একক হলো মিটার। আচ্ছা, তাহলে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলতে পারি সরণ। যেহেতু বস্তু এক স্থান থেকে অন্য স্থানে গেলে এর একটা দূরত্ব হয়, অর্থাৎ এর একটা সরণ ঘটে, সুতরাং এই সরণ প্রথাগতভাবেই ঘটবে। তুমি যদি এক স্থান থেকে অন্য স্থানে যাও, একটা সরণ হবেই হবে। সুতরাং সরণ কারো উপর নির্ভর করে না, সে অটোমেটিকলি হয়। এই জন্যই সরণ একটি মৌলিক রাশি। ভর, আচ্ছা তুমি কোনো কিছু পরিমাপ করবা, তার একটা, তুমি ধরো 1 কেজি কোনো জিনিস কিনলা, 1 কেজি, তো 1 কেজি পাথর দিলে হয়ে গেল। এই 1 কেজি পাথরের জন্য তো আমার সময় নির্ধারণ করতে হবে না যে এটা কোন দিক অ্যাঙ্গেলে ঘুরিয়ে এটাকে ওজন মাপতে হবে, এরকম তো কিছু নেই, দিক নির্দেশনার প্রয়োজন নেই, শুধু ওজন। সুতরাং যার একটা নির্দিষ্ট ওজন আছে, ওজন কারো উপর নির্ভর করে না, সে একা একই, ভরটা একা একই হয়। সুতরাং ভরের একটা নির্দিষ্ট ওজন আছে, এই ওজনই হলো ভর। এই জন্য ভর কারো উপর নির্ভরশীল নয়, সে ব্যক্তিগতভাবেই একটা ভর। এই জন্যই ভর একটি মৌলিক রাশি। তো আমরা আজকে দেখলাম সময়, সরণ, ভর কিভাবে তারা মৌলিক রাশি। মৌলিক রাশি কারণ তারা অন্য কোনো ভরের উপর নির্ভরশীল নয়, তারা স্বাধীন নিরপেক্ষ, বরং অন্য সকল রাশি তাদের উপর নির্ভরশীল, তাই তারা মৌলিক রাশি। আচ্ছা, এখন চলে এসে আমরা লব্ধ রাশিতে। লব্ধ রাশি কাকে বলে? যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল, অর্থাৎ মৌলিক রাশি থেকে লাভ করা যায়, তাকে লব্ধ রাশি বলে। সাপোজ কোন কোন রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাহলে লব্ধ রাশিটা কি? যে সকল রাশি মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে। মৌলিক রাশি থেকে কোন কোন রাশি লাভ করা যায় আমরা একটু দেখি। যেমন ব্যাক, ত্বরণ, বলতে পারি বল, এই সকল রাশি কিভাবে লব্ধ রাশি হলো একটু দেখো। কি বললাম? যে সকল রাশি মৌলিক রাশি থেকে লাভ করা যায়, মৌলিক রাশি থেকে আমি যে সকল রাশি পাই সে সকল রাশিকে বলা হয় লব্ধ রাশি। আচ্ছা, আমরা এর উদাহরণ দিলাম বেগ, ত্বরণ, বল। কিভাবে বেগ, ত্বরণ, বল লব্ধ রাশি একটু দেখে নিই। বলের সংজ্ঞাটা কি? বেগের সংজ্ঞাটা কি? নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে, অথবা নির্দিষ্ট দিকে বস্তুর সরণের হারকে বেগ বলে। তোমরা এটা এইভাবে বলতে পারো, সময়ের সাথে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। তো আমরা দেখি বেগ কিভাবে মৌলিক রাশির উপর নির্ভর করে, অর্থাৎ লব্ধ রাশি কিভাবে মৌলিক রাশির উপর নির্ভর করে একটু দেখে নিই। দেখো, নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। তার মানে বেগ কি? বেগের একটা নির্দিষ্ট দিক থাকবে এবং তার অবস্থানের পরিবর্তন ঘটবে। কার সাথে? সময়ের সাথে। সময়ের সাথে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে আমরা জানি বেগ সমান সমান কি? বেগের আরেকটা সংজ্ঞা কি?
সরণের হারকে বেগ বলে। আচ্ছা, আমরা কেন বললাম সরণের হারকে? কিছুক্ষণ আগে আমরা সরণের সংজ্ঞা দিয়েছি। সরণের সংজ্ঞাটা কি? নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে সরণ বলে। কেন সরণ এবং বেগ একই? নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে সরণ বলে। কেন? বস্তুটা এক অবস্থান থেকে অন্য অবস্থানে গেলে যে একটা দিক নির্দেশন করে, অর্থাৎ সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এই দূরত্বটাই হলো সরণ। কিন্তু বেগ কিন্তু দূরত্ব না। বেগ হলো বস্তু এক স্থান থেকে যে অন্য স্থানে গেল, এই এক স্থান থেকে অন্য স্থানে যে গতিতে গেল, এই গতিটাই হলো বেগ। আর এই গতিটা নির্ভর করে কার উপর? সময়ের উপর। সময়ের উপর সে যে গতিতে গেল, সে কতটুকু দূরত্বে গেল, তাহলে এখানে কি কি নির্ভর করতেছে? সে কত সময়ে গেল, সে কতটুক দূরত্বে গেল, সে যে ব্যাগে গেল সে কতটুক দূরে গেল। দূরত্ব মানে দূরে মানে সে কতটুক এক স্থান থেকে অন্য স্থানে সে কতটুক দূরে গেল, অর্থাৎ সে কতটুক দূরত্ব অতিক্রম করলো। দূরত্ব অতিক্রম করলো মানে কি? সে কার উপর নির্ভর করতেছে? ব্যাগটা কার উপর নির্ভর করতেছে? সে যে যাচ্ছে সে কার উপর নির্ভর করতেছে? সে এক স্থান থেকে অন্য স্থানে গেলে তার দূরত্ব লাগবেই। সে যদি দূরত্ব না যায় সে স্থিতি হয়ে বসে থাকবে, সে স্থিতিশীল অবস্থায় থাকবে। সুতরাং সে এক স্থান থেকে অন্য স্থানে গেলে তার কি প্রয়োজন হয়? সরণের প্রয়োজন হয়। সরণ মানে দূরত্ব। আর কি প্রয়োজন হয়? সময়ের প্রয়োজন হবে। তার মানে আমরা যদি ব্যাগকে ভাঙাই, সে কার উপর নির্ভরশীল? সে সরণের উপর নির্ভরশীল। আর কার উপর নির্ভরশীল? সময়ের উপর নির্ভরশীল। দেখো তো, বেগ সরণ এবং সময় দ্বারাই সৃষ্টি। কিভাবে বুঝলাম? নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনই হলো সরণ বা দূরত্ব। যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে বেগ কোনো সময় ঘটবে না। বেগ কি? বেগ মানে গতি। গতি মানে কি? এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া মানেই তো সে একটা দূরত্ব অতিক্রম করলো। এই দূরত্ব, তার মানে দূরত্ব ছাড়া বেগ সম্ভব নয়। আর সে কত সময়ে গেল এই দূরত্বে, এই সময় এবং এই দূরত্ব বা সরণ ছাড়া বেগ সম্ভব নয়। তার মানে বেগ কার উপর নির্ভরশীল? সরণের উপর, সময়ের উপর। আমি আগেই বলছি মৌলিক রাশিগুলো কি কি? সরণ, সময়, ভর। তার মানে বেগ কার উপর নির্ভরশীল? সময়ের উপর, সরণের উপর। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাই ত্বরণ। ত্বরণ কিভাবে মৌলিক রাশির উপর নির্ভরশীল এবং ত্বরণ কিভাবে এটি লব্ধি রাশি। ত্বরণের সংজ্ঞাটা কি? সময়ের সাথে সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তার মানে ত্বরণটা কি? একটা নির্দিষ্ট সময়ের সাথে বস্তুর বেগ যদি নির্দিষ্ট গতিতে বাড়তে থাকে তাহলে তাকে ত্বরণ বলে, অথবা সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমি যে বললাম সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, কেন এটা বললাম? দেখো ত্বরণটা কিভাবে ঘটে।
আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো, একটা গাড়ি যখন এ অবস্থান থেকে বি অবস্থানে যাবে এবং বি থেকে সি অবস্থানে যাবে এবং সি থেকে যখন ডি অবস্থানে যাবে, দেখো এ থেকে বির দূরত্ব, এ থেকে বি যেতে কতটুকু সময় লাগবে? 5 সেকেন্ড। বি থেকে সিতে গেলে কতটুকু সময় লাগবে? 5 সেকেন্ড। তো এ থেকে বি পর্যন্ত যেতেই লাগছে। বি থেকে সিতে যেতে কত সেকেন্ড লাগবে? বি থেকে সিতে যেতে কিন্তু 10 সেকেন্ড লাগবে না। বি থেকে সিতে গেলে কতটুকু সময় লাগবে? কারণ 5 সেকেন্ড তো এই পর্যন্ত আসছি, তাহলে এখান থেকে এই পর্যন্ত আরও 5 সেকেন্ড অ্যাড হয়েই তো 10 সেকেন্ড হইল। তার মানে কি আগের 5 সেকেন্ড এবং এই জায়গা থেকে এই জায়গায় যেতে আরও লাগে 5 সেকেন্ড, মোট 5 সেকেন্ড, 5 সেকেন্ড 10 সেকেন্ড। এই জায়গায় যেতে আরও লাগবে 5 সেকেন্ড, তার মানে মোট মাত্র 15 সেকেন্ড। তার মানে সময় একই। এখন দেখো, এ থেকে বিতে যেতে সময় লাগে 5 সেকেন্ড, সে কত বেগে এ থেকে বি পর্যন্ত গেল? 5 মিটার পার সেকেন্ড বেগে গেল। বি থেকে সি বিন্দুতে কত বেগে গেল? 10 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ তার বেগ ডাবল হয়েছে। আবার সি থেকে ডি পর্যন্ত গেল কত মিটার পার সেকেন্ড? সি থেকে ডিতেই গেল শুধুমাত্র 15 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। সুতরাং গাড়িটি এ অবস্থান থেকে এই অবস্থানে আসতে যে কাজটুকু হয়েছে, এই কাজটুই হলো ত্বরণ, কারণ সে ত্বরণের সকল শর্ত মেনে চলেছে। কিভাবে? আমাদের ত্বরণের সংজ্ঞাটা কি? সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ সময়ের সাথে সাথে বস্তুর বেগ বৃদ্ধি হবে। যদি সময়ের সাথে সাথে বস্তুর বেগ হ্রাস পায় তাহলে তার মন্দন হবে। যদি সময়ের সাথে সাথে বস্তুর বেগ বৃদ্ধিও হয় না, হ্রাসও হয় না, সে সমবেগে চলে, তাহলে তার কোনো ত্বরণই হবে না। সো এই বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো, বৃহৎভাবে কথা বলবো। আমরা যখন গাণিতিক সমস্যা সলভ করব তখন এই ত্বরণ সম্পর্কে বিশাল একটা আলোচনা আছে। আশা করি তোমরা পরবর্তী ক্লাসটা দেখবে এবং উপকৃত হবে। তো আমরা ত্বরণ জিনিসটা কি? সময়ের সাথে সাথে যদি বস্তুর বেগ বৃদ্ধি পায়, কীভাবে বৃদ্ধি পায়? এই 5 সেকেন্ডে বস্তু গেল 5 মিটার পার সেকেন্ড, পরবর্তী বি থেকে সিতে সময় কিন্তু 5 সেকেন্ড, কিন্তু সে বেগ বৃদ্ধি পেয়েছে 10 সেকেন্ড। পরবর্তী সি থেকে ডি বিন্দুতে সময় কিন্তু 5 সেকেন্ড, কিন্তু বেগ বৃদ্ধি পেয়েছে 15 সেকেন্ড। অর্থাৎ সে সমত্বরণে গতিশীল। একই ত্বরণে, সমত্বরণটা কি? সমত্বরণে গতিশীল, সমত্বরণে বৃদ্ধি পাচ্ছে, এই জন্যই তার ভিতরে একটা নির্দিষ্ট গতিতে ত্বরণ হচ্ছে। ত্বরণটা কি? সময়ের সাথে সাথে বস্তুর বেগ বৃদ্ধি। এই যে সময়ের সাথে সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আচ্ছা, আমরা ত্বরণ গেল। তো ত্বরণ যে মৌলিক রাশির উপর নির্ভরশীল এবং ত্বরণ একটি লব্ধ রাশি, ত্বরণ যে একটি লব্ধ রাশি, তা আমরা কিভাবে প্রমাণ করব? তো দেখি। ত্বরণ, আচ্ছা, ত্বরণ কিসের উপর নির্ভরশীল? বেগের পরিবর্তনের উপর, বেগ বৃদ্ধি, আর কার? সময়ের উপর। নিচে সময় ছিল, তো সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সো বেগ কার উপর নির্ভরশীল? আমরা এর আগে যে পড়াইলাম, বেগ কার উপর নির্ভরশীল? বেগ সরণের উপর নির্ভরশীল। আর কার উপর নির্ভরশীল? বেগ সরণ এবং সময়ের উপর নির্ভরশীল। তাই সময় তো আগে একটা ছিলই। আচ্ছা, সো আমরা এই পর্যন্তই থাকি। সুতরাং আমরা ত্বরণটা যদি দেখি, ত্বরণটা কিসের উপর নির্ভরশীল? সরণের উপর এবং সময়ের উপর। তো সরণ এবং সময়, তোমাদের আগেই বলছি, সরণ সময় এগুলো কি রাশি? অবশ্যই মৌলিক রাশি। তো লব্ধ রাশি কার উপর নির্ভরশীল? মৌলিক রাশির উপর নির্ভরশীল। এভাবেই আমাদের ভিতরটা জানতে হবে, ভিতরটা বুঝতে হবে। ছোট্ট জিনিস, সমস্যা নাই। এই ছোট্ট জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে পরবর্তীতে এটা বৃহৎ উপকার হবে। দেখো, একটা মাছের কাঁটা খুব ছোট, যদি আমাদের গলায় বাজে, আমাদের বডিটা কত বড়, আমরা কিন্তু কাহিল হয়ে যাব। কেন? কাঁটাটা ছোট। এরকম এই জিনিসটা যদি না বুঝো, এটা আমাদের মস্তিষ্কের কাঁটার মতো থাকবে, যা আমরা পরবর্তীতে প্রতিটা পদে পদে খুব সাফার করতে হবে। দেখো, আমরা বেগগুলো, সরণগুলো, ত্বরণগুলো, আমরা বল নিয়ে একটু কথা বলি। বল নিয়ে আজকে বৃহৎ কিছু বলবো না, অনেক সময় নিয়ে নিয়েছি তোমাদের, তো শর্টকাটে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো একটু দেখো বল জিনিসটা কি।
বল। আচ্ছা, বল বল জিনিসটা কি? যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির হ্রাস ঘটায় এবং স্থিতিশীল বস্তুর উপর ক্রিয়া করে স্থিতিশীল বস্তুকে গতিশীল করে তাকে বল বলে। আবার বলছি, একটু ঘুরায় বলি, যা স্থিতিশীল কোনো বস্তুর উপর ক্রিয়া করে, ধরো একটা বল, আমরা তো খেলি বল, বলটা স্থির, এখন তুমি জোরে কিক দিলা, ধরো তুমি এটাকে জোরে কিক দিলা, কিক দেওয়া মানে কি? আঘাত করলা, আঘাত মানে কি? বল প্রয়োগ করলা। যা স্থিতিশীল কোনো বস্তুর উপর, এটা স্থির ছিল, স্থিতিশীল বস্তুর উপর ক্রিয়া করে, এটা নামে ক্রিয়া। ক্রিয়া মানে বল। যা স্থিতিশীল বস্তুর উপর ক্রিয়া করে স্থিতিশীল বস্তুটিকে গতিশীল করা, অথবা এই গতিশীল বস্তুটিকে তুমি থামিয়ে দিলা, পা দিয়েই থামিয়ে দিলা, অথবা গতিশীল বস্তুকে তুমি গতি রোধ করলা, তাকেই বল বলে। যেমন ধরো বলটাকে যখন তুমি ক্রিয়া করছো তখন বলটা একটা নির্দিষ্ট গতিতে গতিশীল ছিল এবং পরবর্তীতে পা দিয়ে যখন তুমি এটাকে আঘাত করলা অর্থাৎ ব্রেক করলা তখন বলটি থেমে গেছে। তার মানে কি? তুমি প্রথমে স্থিতিশীল বস্তুটিকে তুমি গতিশীল করছো, আবার এই গতিশীল বস্তুটিকে স্থিতিশীল করছো, সুতরাং এটি একটি বলের কাজ হয়েছে। এটা হলো বল। আমি বল নিয়ে পরবর্তী ক্লাসে বিস্তারিত কথা বলবো। এখন আমি তোমাকে ত্বরণ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো, এটা নিয়ে একটু দেখো তাহলে কিভাবে হয়। ত্বরণ একটি লব্ধ রাশি, এই প্রশ্নটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের খ নঙে প্রায় থাকে। সিম্পল, ত্বরণ একটি লব্ধ রাশি। আমরা তো বুঝলাম লব্ধ রাশিটা কি, এটা তো বুঝলাম, যা মৌলিক রাশির উপর নির্ভরশীল। অবশ্যই ত্বরণ মৌলিক রাশির উপর নির্ভরশীল। তো দেখো ত্বরণ কিভাবে লব্ধ রাশি হয়। ত্বরণ একটি লব্ধ রাশি। তা আমরা ত্বরণকে ভাঙালে কি পাই? বেগের পরিবর্তন, বেগ পাই। ত্বরণের ভাঙালে বেগের পরিবর্তনের হারকে, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে বেগ বলে। আর কি পাই? সময় পাই। ত্বরণকে ভাঙালে ত্বরণের সংজ্ঞাটা কি? সময়ের সাথে যদি বেগ বৃদ্ধি পেতে থাকে, সময়ের সাথে যদি বেগ বৃদ্ধি পেতে থাকে তাহলেই ত্বরণ ঘটে। তাহলে ত্বরণ মানে কি? সময় বাই বেগ। বেগ মানে কি? সরণের হার। সরণের হার, সময়ের সাথে সরণের হার। সময়, আগে ছিল একটা সময়, এই সময়টা এই সময়টা কোন সময়? ত্বরণের সংজ্ঞার ক্ষেত্রে সময়ের সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। এখন আমরা শুধুমাত্র বেগকে ভাঙাবো। বেগ মানে কি? সময়ের সাথে সরণের হারকে বেগ বলে। আর এই সময়টা এই সময়। এখন উপরে আছে সরণ, নিচে আছে সময়, সময় সময় স্কয়ার। তার মানে কি? ত্বরণ একটি লব্ধ রাশি। দেখো আমরা ত্বরণকে ভাঙিয়ে, এই সরণকে তো ভাঙানো যাবে না। কি জন্য? সরণ একটি মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি। যেহেতু ত্বরণকে ভাঙিয়ে আমরা সরণ পেলাম আর সময় পেলাম, সুতরাং আমরা প্রমাণ করলাম যে ত্বরণ একটি লব্ধ রাশি। ত্বরণ একটি লব্ধ রাশি। কি জন্য ত্বরণ লব্ধ রাশি? কারণ এই ত্বরণটা সম্পূর্ণ মৌলিক রাশির উপর নির্ভরশীল। যে জিনিস মৌলিক রাশির উপর নির্ভরশীল সেই জিনিসটাই লব্ধ রাশি। আচ্ছা, এটা কিন্তু লব্ধ রাশির ব্যাখ্যা শেষ, প্রুফড। কিন্তু আমরা যদি বলি এটা থেকে ত্বরণের মাত্রা বের করব, আমরা কিভাবে ত্বরণের মাত্রা বের করব? দেখো, মাত্রা, সরণকে মাত্রা সবসময় বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। বড় হাতের অক্ষর। সরণকে এল দ্বারা প্রকাশ করা হয়, সময়কে এস দ্বারা প্রকাশ করা হয়। সময়ের উপরে আছে স্কয়ার। এখন আমি এটাকে অন্যভাবে লিখতে পারি। এটাকে যদি আমি এই ডিভাইডারটা তুলে দিই তাহলে এটা ইনভার্স হয়ে যাবে। তাহলে এল এস, এই ডিভাইডারটা তুলে দিলে ইনভার্স 2, অর্থাৎ এটা ভাগের কাজ করতেছে। তাই আমাদের সরণের মাত্রা হলো এল এস, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এল টি মাইনাস 2।
মাত্রার ক্ষেত্রে সরণকে এল দ্বারা প্রকাশ করা হয়, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। যদি আমরা এটাকে এই ডিভাইডেডটা যদি আমরা না রাখি তাহলে এটা আমরা ইনভার্স হিসাবে ব্যবহৃত হয়, এল টি মানে সন। এটা হলো মাত্রা। আমরা এটা থেকে একক বের করতে পারি। একক, দৈর্ঘ্যের একক অর্থাৎ সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ইনভার্স 2। সুতরাং ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা ত্বরণের সব কিছু ব্যাখ্যা করে ফেললাম। এখন আমরা এভাবে বলতে পারি বল একটি লব্ধ রাশি। এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা বের করে দেখাবা যে বল একটি লব্ধ রাশি, এবং আমার কমেন্ট বক্সে তোমরা বলবা যে এটা বুঝতে পারছো কিনা, কিংবা এটা তোমরা সলভ করতে পারছো কিনা। সো আমার পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং যদি একটুখানি উপকৃত হও তাহলে অন্তত পক্ষে আমাকে একটু ধন্যবাদ দিও, আর কিছু লাগবে না। ভালো থেকো।